কার্যত আমরা দেখলাম যে কিভাবে টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তোলা হয়েছে তৃণমূল সাংসদদের। ইডি বনাম তৃণমূল মামলার শুনানি চলাকালীন এজলাসে বেনজির বিশৃঙ্খলা, চরম ভিড়। শুক্রবার আইপ্যাক কাণ্ডের শুনানি না করতে পেরে চেয়ার ছেড়ে উঠে গেলেন বিচারপতি শুভ্রা ঘোষ। তুমুল হয়ে হট্টগোলের জেরে পিছিয়ে গেল শুনানির দিনক্ষণ। 14 জানুয়ারি পর্যন্ত মামলা মুলতবি করে দেন বিচারপতি ঘোষ। দফতর এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডির অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। সেই জল গড়িয়েছিল হাইকোর্ট পর্যন্ত। তল্লাশির কাজে বাধা দেওয়া ও তল্লাশি চলাকালীন বাংলার মুখ্যমন্ত্রীর ফাইল নিয়ে চলে যাওয়ার কারণে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল ইডি। আবার দলের গুরুত্বপূর্ণ ফাইল রণকৌশল হাঁটানোর অভিযোগে ইডির বিরুদ্ধে পাল্টা মামলা করে মুখ্যমন্ত্রী। শুক্রবার দুটি মামলার শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু সেই শুনানি হলো না। শুনানি উপলক্ষে আদালত চত্বরে সকাল থেকেই ভিড় বাড়ছিল। এজলাসে এসেছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। দুপুর 2টোর পরে এজলাসে এসে পৌঁছান বিচারপতি ঘোষ, কিন্তু ভিড়ের কারণে তিনি শুনানি শুরুই করতে পারেননি। এজলাস খালি করার জন্য ইন্টার্ন আইনজীবীদের বেরিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি ঘোষ। কিছুক্ষণ সময়ও দিয়েছিলেন, কিন্তু কারা থাকবেন আর কারা যাবেন সেই নিয়ে ঝামেলা হয়, ধাক্কাধাক্কিও হয় বিস্তর। এরপরেই বিরক্ত হয়ে এজলাস ছেড়ে বেরিয়ে যান বিচারপতি। সেই কারণেই পিছিয়ে যায় শুনানি। 14 জানুয়ারি পর্যন্ত আইপ্যাক সংক্রান্ত মামলা দুটির শুনানি তিনি মুলতবি করে দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা। এই মুহূর্তে যেটা বলার সেটা হচ্ছে এই আইপ্যাকের ঘটনা এবং তার সেই ঘটনা নিয়ে দুপক্ষের শুনানি আজকে কিন্তু সম্ভাবনা ছিল এবং তারা কিন্তু দুপক্ষই কোর্টের দ্বারস্থ হয়েছিল। কিন্তু সেক্ষেত্রে দেখা যায় যে বিচারপতি তিনি কোথাও গিয়ে বিচার করবেন, পরিস্থিতি বুঝবেন, সেই সুযোগটাই পেলেন না। এতটাই হই হট্টগোল সেখানে রইল যে তাকে সেখান থেকে উঠে চলে যেতে হলো। স্বাভাবিকভাবেই এই পরিস্থিতিতে কিন্তু শুনানি অধরাই রয়ে গেল। কিন্তু এই ধরনের ঘটনা সার্বিকভাবে কোথাও গিয়ে অনেকগুলি প্রশ্ন তুলে দেয়, যে প্রশ্নের উত্তর আমরা খোঁজার চেষ্টা করব। আমরা কথা বলবো, আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট আইনজীবী চন্দ্রশেখর বাগ। আমরা কথা বলবো তার সাথে, বোঝার চেষ্টা করব পরিস্থিতিকে। আপনি একজন বিশিষ্ট আইনজীবী, দীর্ঘদিন ধরে আইন নিয়ে চর্চা করেন। এই যে ইডির আইপ্যাকের অফিসে তল্লাশি অভিযান, সেটার ক্ষেত্রে পাল্টা মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছে বাধা দান, এই যে সার্বিক অভিযোগ এবং দুপক্ষের অভিযোগে কোর্টের দ্বারস্থ হওয়া, আজ শুনানি পর্ব যখন শুরু হবে সেই মুহূর্তে এই হই হট্টগোল পরিস্থিতিতে একজন বিচারককে উঠে চলে যেতে হয়েছে এজলাস ছেড়ে। এই পরিস্থিতি কতটা সংবিধানকে চ্যালেঞ্জের মুখে ফেলছে? দেখুন, ব্যাপার হচ্ছে যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি প্রশাসনিক প্রধান হিসেবে যতখানি সাকসেসফুল, বিরোধী নেত্রী হিসেবে অনেক বেশি তিনি সাকসেসফুল। এটা কিন্তু বাংলা তথা সারা ভারতবর্ষের মানুষ এই তথ্যটাকে মেনে নেয়। এবং ঠিক এই জিনিসটাই আজকে আমরা কলকাতা হাইকোর্টের যে এজলাস, মাননীয় সম্মানীয় বিচারপতি শুভ্রা ঘোষের যে বেঞ্চ, সেই বেঞ্চে যখন দুটো 226 রিট পিটিশন এই শুনানির জন্য রাখা ছিল এবং শুনানি হবে, বিচারপতি যখন এসে বসলেন, একটা বিশৃঙ্খলা, অর্থাৎ পরিস্থিতিটা এমন একটা করে দেওয়া যাতে বিচার ব্যবস্থা, দেখুন বিচার কক্ষ মানে হচ্ছে আপনাকে সেখানে জজ সাহেবকে খুব মাইনরলি প্রত্যেকটি সাবমিশন যারা যারা আইনজীবী রয়েছে পক্ষে এবং বিপক্ষে তাদের বক্তব্যগুলো শুনতে হবে এবং সেটা তাকে তার নিজের মাইন্ডসেটে নিতে হবে এবং অ্যাকর্ডিংলি সেই মতো তিনি তার ডেলিভারি অফ জাজমেন্ট বা ডেলিভারি অফ অর্ডার পাস করবেন। এখন সেখানে যদি একটা মাছের বাজার তৈরি করে দেওয়া যায়, একটা কেওয়াস করে দেওয়া যায়, তাহলে কিন্তু স্বাভাবিকভাবে যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে তার পক্ষে এটা করা সম্ভব নয়, শোনা সম্ভব নয়। সেইটা হচ্ছে স্ট্র্যাটেজি, এটা হচ্ছে স্ট্র্যাটেজি ছিল এবং সেই স্ট্র্যাটেজি অনুযায়ী সেখানে এমন একটা পরিস্থিতি তারা আজকে হলো যে সেই মাননীয় বিচারপতিকে বাধ্য হলেন তিনি এজলাস ছেড়ে উঠে চলে যেতে। এবং এর ফলে কি হলো, মামলাটা 14 তারিখের জন্য রেফার হলো 14 জানুয়ারি। এবং আজকে যে অর্ডারটা, মানে সিবিআই বা ইডি যে অর্ডারটা, ইডি আর কি, যে সিবিআই এনকোয়ারির জন্য যে অর্ডারের জন্য মামলাটা দাখিল করেছিল, সেই মামলাটা কিন্তু এফেক্টেড হলো। ঠিক উল্টোটা, যেটা জৈনের ক্ষেত্রে প্রতীক জৈন যারা মামলা করেছিল বা তৃণমূল কংগ্রেস যে মামলা করেছিল, সেই মামলা
তাদের কিন্তু কোনো আলটিমেটলি কোনো অসুবিধে কিছু হলো না, কারণ তারা সেইটাই চাইছিল যে ওই তদন্তর জন্য কোর্টের যাতে ইন্টারভেনশনটা যাতে না হয়। এবং তারা সাকসেসফুলি, আমি যে কথাটা প্রথমে বললাম যে বিশৃঙ্খলা সৃষ্টিকারী হিসেবে এবং প্রশাসনিক প্রধান হিসেবে যতখানি না সাকসেসফুল, তার থেকে বিশৃঙ্খলা সৃষ্টিকারী হিসেবে মাননীয় মুখ্যমন্ত্রী অনেক বেশি তাকে তারিফ করতে হয়, এবং সেইটাই তিনি আজকে করে কোর্টকে আজকে ব্যতিব্যস্ত করলেন যাতে কোর্ট সেই মামলা শুনতে না পারেন। মানে খুব এত মানে খারাপ লাগে যে আজকে বিচার ব্যবস্থার উপরেই এখনো মাত্র মানুষ যতটুকু যা সামান্য বিচার পায় বা জাস্টিস পেয়ে থাকেন সেটাই বিচার ব্যবস্থার উপরে। সুতরাং সেই জায়গাটাকে নষ্ট করে দেওয়াটাই হচ্ছে তাদের উদ্দেশ্য, এবং সেই উদ্দেশ্য নিয়েই আজকে কোর্টের এজলাসের মধ্যে এই জিনিসটা করা হচ্ছে। জানি না আগামী দিন কোর্টের, আমার মনে হয় বিচারকরা ঢুকতে পারবেন কিনা বিচার কক্ষে, সেরম জায়গাও হয়তো আগামী দিন আমরা দেখতে পারি যদি এই সরকার এইরকম ভাবে চালাতে থাকে। কারণ আজকে মাননীয় প্রশাসনিক প্রধান হিসেবে মুখ্যমন্ত্রী, তিনি যেখানে সার্চ অ্যান্ড সিজার হচ্ছে একটা কোর্ট অর্ডারে, এটা কিন্তু এমনি প্রশাসনিক অর্ডারে নয়, কোর্ট অর্ডারে হচ্ছে, সেখানে তিনি নিজে গিয়ে সেখান থেকে ফাইল তুলে নিয়ে নিয়ে চলে এলেন, এবং সেটার যাতে তার জন্য তার শুনানি যাতে কোর্টে না হয় সেটার জন্য আজকে বিশৃঙ্খলা করে। আগামী দিন আমরা জানি না কোন জায়গায় গিয়ে এই বিচারপতি বা বিচার কক্ষে ঢোকার সময় আইনজীবী এবং বিচারপতিদেরও পথ অবরোধ করে আটকে দেওয়া হবে কিনা, সেটা আমরা দেখব। অনেক ধন্যবাদ চন্দ্রশেখর বাবু, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে ছিলেন বিশিষ্ট আইনজীবী চন্দ্রশেখর বাগ, এবং তিনি কিন্তু একেবারে স্পষ্ট ভাষায় এই পরিস্থিতির সাংবিধানিক চ্যালেঞ্জের মুখে পড়ছে পরিস্থিতি তো বটে, এবং এই পরিস্থিতি কার্যত সংবিধানকেও কোথাও গিয়ে চ্যালেঞ্জের মুখে ফেলছে, এবং কার্যত ভবিষ্যতে আইনের জায়গা কতটা স্বাভাবিক থাকবে তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে।